বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাপি নিউ ইয়ার শ্রী দর্শক মন্ডলী, আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরের প্রথম প্রহরে আমরা হাজির হলাম আপনাদের সামনে একরাশ শুভেচ্ছার ডালি নিয়ে। আমরা প্রত্যাশা করি এবং দোয়া করি গত বছরের চেয়েও যেন 2025 সাল আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। দর্শক, জীবন মানেই হাসি, কান্না, দুঃখ, বেদনা, হতাশা, রাগ, ক্ষোভ, সাফল্য, ব্যর্থতা নিয়েই কেটে যায়। কারো জীবনে সাফল্য আসে দেরিতে, কারো জীবনে আসে জীবনের শুরু থেকেই। কারো জীবন দুঃখে কেটে যায়, আবার কারো জীবন সারা জীবন সুখেই কেটে যায়। তো আসলে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। যার ভাগ্যে যেভাবে লিখেছেন তার ভাগ্য সেভাবে গঠিত হয়, সেটাই ঘটে। নিয়তি বলতে একটা কিছু আছে। তারপরেও মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং তাকে লক্ষ্য স্থির করার সুযোগ দিয়েছেন, এবং সে পট পরিবর্তনের জন্য সে প্রার্থনা করে তার লক্ষ্য পূরণ করতে পারে এবং বিশেষ করে কর্মস্থলও ত্যাগ করতে পারে বা নতুন কর্মস্থলে সে যোগদান করতে পারে। তো দর্শক, আমরা সাধারণত কাজ করি যারা দেশের বাইরে কাজ করেন বা করতে চান তাদের জন্য। বিশেষ করে আমরা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য দুটো অংশ নিয়ে কাজ করছি এবং আমাদের সর্বাধিক সাফল্য বর্তমানে 2024 সালে ইউরোপে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের চেয়ে ইউরোপের পরিবেশ, বেতন ভাতা, সুযোগ সুবিধা অনেক বেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে যেমন সৌদি আরব, কাতার, দুবাই, আবুধাবি, ওমান, কুয়েত, সৌদি আরব, এসব দেশে আমাদের স্বাধীনতা পরবর্তী কাল থেকেই আমাদের দাদা দাদি বা নানা চাচা অনেকেই, প্রায় লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজ করছেন, কিন্তু কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাননি, কারণ সে দেশে সেই কোনো আইনই নেই। একই সাথে তারা পরিবার নিয়েও কিন্তু থাকতে পারেনি, বছরের পর বছর একাকী জীবন কাটিয়েছেন। তারা সেখানে জায়গা কিনতে পারেননি, ইভেন একটা ব্যবসা করবেন কিন্তু তাও সে দেশের নাগরিকের নামে সেটি হতে হবে, এবং সেই লোক শুধু মালিকানা সূত্রে আপনার ইনভেস্টে লক্ষ লক্ষ টাকা রোজগার করে। এই যে শ্রম বৈষম্য, এই যে অমানবিক আচরণ, এবং বিশেষ করে বাংলাদেশিদেরকে মধ্যপ্রাচ্যের লোকজন, বিশেষ করে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরেও কিন্তু সাধারণ লেবার বা মিসকিন ছাড়া মর্যাদা দিতে চায় না। কিন্তু এর বিপরীত চিত্র হচ্ছে ইউরোপে। আমরা সেখানে দেখতে পাই যে সেখানে মানুষের মানবিক মর্যাদা রয়েছে, মানুষের সেখানে আবাসনের সুব্যবস্থা রয়েছে, সেখানে মানুষের সাথে মানবিক আচরণ করা হয়, এবং সেখানে একটা সময় আপনাকে অস্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়, এরপরে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়। সেখানে আপনি একটা নাগরিক, সে দেশের নাগরিককে আপনি বিয়ে করতে পারবেন, সেখানে ঘর বাড়ি পাবেন, গাড়ি কিনতে পারবেন, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সব করতে পারবেন, পরিবার পরিজনকে নিয়ে যেতে পারবেন। একটা অবাধ স্বাধীনতা কিন্তু রয়েছে ইউরোপে, যেটি আমরা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো দেশে পাই না। এবং এইসব দেশে আমাদের যেসব ভাইয়েরা রয়েছেন তাদেরকে অমানবিক শ্রম দিতে হয়, তাদেরকে বছর পর বছর অমানসিক পরিশ্রম করতে হয়। আমার একজন ক্লায়েন্ট রয়েছেন, তিনি থাকেন বর্তমানে মালয়েশিয়ায়। তো তিনি ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছেন। তার জীবনের গল্পটা একটু বলতে চাই, বিশেষ করে তার কর্মজীবনের গল্পটা আপনাদেরকে আমি শোনাতে চাই। তিনি হচ্ছেন একজন কৃষি শ্রমিক, এবং তার সাথে আর কোনো সহকারী বলতে কিছু নাই। তাকে বিশাল একটা মাঠ দেওয়া হয়েছে, সেখানে তিনি একাই কাজ করেন, এবং তিনি সকাল ভোরে চলে যান
এবং প্রায় রাত 2টা বাজে তিনি ব্যাক করেন তার বাসায়। অর্থাৎ তিনি সে ভোর থেকে রাত 1টা 2টা পর্যন্ত সেখানে শ্রম দিতে হয় এবং একটা অমানসিক পরিশ্রম করতে হয়। একাই পুরো মাঠের পরিচর্যা করতে হয় রাতে এবং দিন মিলে, এবং এর বিনিময়ে উনি হয়তো 50 থেকে 60,000 টাকা বেতন পান। আমাদের অনেকে আছে যাদেরকে মালয়েশিয়ায় নর্মালি বিভিন্ন যে আপনার প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে কোনো জনমানবের চিহ্ন নাই, জঙ্গল, সাপ, ব্যাঙ, বাঘের ভয়, সেসব পার্বত্য অঞ্চলে তারা এইসব বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়োগ করে সেসব জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করার জন্য জমি বুঝুই করা হয় বা চাষাবাদ করা হয়। আবার অনেককে কনস্ট্রাকশনে নিয়োগ করা হয়। আপনাদের নিশ্চয় মনে আছে যে লাস্ট আমাদের যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে গেল কাতারে, সেখানে যে স্টেডিয়ামগুলো নির্মাণ করা হয়েছে সেই স্টেডিয়ামের ম্যাক্সিমাম শ্রমিক ছিল কিন্তু বাংলাদেশি, এবং একটি তথ্য কিন্তু সংবাদপত্রে আসেনি বা সেদেশের কর্তৃপক্ষ গোপন করেছে যে এই স্টেডিয়ামগুলো নির্মাণ করতে গিয়ে আমাদের প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে। তো এই যে জীবনের ঝুঁকি, এই ঝুঁকি নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য সহ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া আমাদের লোকজন কাজ করে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে তাদেরকে একটা সুখময় জীবন দিতে, আরামের কাজ দিতে, নিশ্চিত ভবিষ্যৎ উপহার দিতে, এবং সে কারণেই আমরা ইউরোপের দেশগুলোতে কাজের সন্ধান করি এবং সেই সব দেশে তাদেরকে প্রেরণ করে একটা সুখী সুন্দর জীবন উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শক, প্রশ্ন উঠতে পারে যে 8টা আর 10টা যে দর্শক প্রশ্ন উঠতেই পারে যে 8-10টা যে এজেন্সি রয়েছে তাদের সাথে আমাদের পার্থক্য কি? দর্শক, অবশ্যই পার্থক্য রয়েছে। বিশেষ করে আমরা যেটি প্রথম যে আমাদের ব্যবসায়িক বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে আমরা কারো টাকা মেরে খাই না, যেটি এখানে ভুইফোড় হাজার এজেন্সি রয়েছে। তারা নানা ছলে বলে আপনার সাধারণ সহজ সরল ক্লায়েন্টের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয় এবং এই টাকাটা আত্মসাৎ করে এবং একটা সময় হয়তো অফিস গুটিয়ে পালিয়ে যায় বা বছরের পর বছর ঘোরাতে থাকে। তো আমরা একটা জিনিস জানি যে যারা প্রবাসী জীবন বেছে নেয় তারা কিন্তু কেউ বাংলাদেশের ধনী নয়। তারা কেউ ঋণ করে, কেউ জায়গা জমি বিক্রি করে বা আত্মীয় স্বজনের কাছে হাওলাত নিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। সুতরাং তাদের যে কষ্টার্জিত যে অর্থ, এই অর্থ মেরে দিয়ে বা এই অর্থ নস্যাৎ করে দিয়ে তাদেরকে ঠকিয়ে আমরা বড়লোক হতে চাই না। আমাদের পলিসিটা হলো আপনি টাকা জমা দিবেন, মানে এটা আপনি ব্যাংকে রাখলেন 6 মাস 1 বছরের জন্য, এবং এর মধ্যে যদি আপনার ভিসা হয়ে যায় আপনি তো আলহামদুলিল্লাহ বাকি টাকা দিয়ে ফ্লাই করবেন। আর যদি ভিসা না হয় পুরো টাকাটাই কিন্তু আমরা ফেরত দিয়ে থাকি, অর্থাৎ কোনো টাকায় আমরা সার্ভিস চার্জ এটা সেটা মিলে আমরা কর্তন করি না। এটা হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য। এবং আল্লাহর রহমতে গত 2024 সালে যতজনে এসেছেন কেউই খালি হাতে ফিরে যাননি। কেউ ভিসা পেয়েছেন এবং যারা পাননি তারা তাদের টাকা ফেরত পেয়েছেন। এমন কেউ বলতে পারবে না যে আমরা ভিসা প্রফেসরের কাছ থেকে 1 টাকা পাই, ওই টাকাটা কেটে রেখেছে। তো দর্শক, এটা হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে আমাদের এটা প্রাণান্ত চেষ্টা থাকে যে সঠিক একটা ওয়ার্ক পারমিট বের করা এবং সঠিকভাবে সেটা প্রসেস করা, এবং ইমিগ্রেশনের যে পলিসি, ইমিগ্রেশন বিভিন্ন দেশের যে ইমিগ্রেশন ল সেটা ফলো করে কাজ করা, এবং ডকুমেন্টেশনে শতভাগ সতর্কতা। তো এইসব কারণে হয়তোবা আমাদের ক্লায়েন্টের সংখ্যা খুব বেশি নয়, কারণ আমাদের যে ব্যবস্থাপনা, কড়া ব্যবস্থাপনা,
এতে করে কিন্তু আপনার অনেক সাধারণ মানুষ আমাদের এখানে আসতে চান না। তারা মনে করেন যে যেনতেনভাবে যেতে পারলেই হলো, কিন্তু আসলে যেনতেনভাবে যাওয়া যায় না। কিছু কিছু এজেন্সি রয়েছে যারা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ওষুধ বিক্রির মতো লেকচার দিচ্ছে। মনে হয় যে ইউরোপের ভিসা মানে হচ্ছে গাছে পাকা আম, চাইলে টুস করে আপনার পেড়ে খাওয়া যায়। বাস্তবতা এর ভিন্ন, যে ইউরোপের ভিসা গাছে ফল নয়, পাকা ফল নয় যে আপনি চাইলেন ছিঁড়ে খেতে পারবেন। এটার জন্য আপনাকে একটা দীর্ঘ পথ পরিক্রমা আপনাকে অবলম্বন করতে হবে। দর্শক, আপনি যে কোনো কাজ করেন না কেন, তার একটা প্রক্রিয়া রয়েছে, তার একটা নিয়ম কানুন রয়েছে, সেটা নিশ্চয়ই অনুসরণ করতে হবে। আমি আপনাদেরকে সহজভাবেই একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, ধরুন সে ফলের কথাই বসে, একটা আম গাছের কথাই বলি। আম গাছে কিন্তু বছরে একবার ফল হয়। তো প্রথমবার ফল হওয়ার আগের গল্পটা কেমন? আপনি একটা জায়গা নির্বাচন করবেন, সেখানে একটা আমের চারা রোপণ করবেন, তারপরে সেটার পাশে বেড়া দিবেন যাতে কোনো আপনার গরু ছাগলে খেয়ে না ফেলে। তারপরে সেখানে আপনি পানি ঢালবেন, সেচ দিবেন বা আপনি সার দিবেন। একটা সময়ের পরে কিন্তু সে আপনার গাছে মুকুল ধরবে, তারপর ফল আসবে, তারপর সে ফল খাবে। কিন্তু আপনি আজকে বীজ দিয়ে দিলেন আর কালকে ফল হয়ে গেল, নিশ্চয় সেটা ঘটে না। বা ধরেন আপনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রিসেট বাটন টিপে দিলেন আর সব চেঞ্জ হয়ে গেল, একটা কিছু হয়ে গেল। বা কম্পিউটার একটা সুইচ দিলেন, ভিসা বেড়ে গেল, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে একটা সাধনার। ইউরোপের ভিসা একটু দেরিতে হয়, এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। যেমন ধরুন মধ্যপ্রাচ্যের ভিসাগুলো একটু অল্প সময় হয়, বা ধরুন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে একটু অল্প সময় হয়। কিন্তু ইউরোপের ভিসা পেতে একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় লাগে, কারণ এখানে প্রক্রিয়াটা একটা দীর্ঘ। যেমন ধরুন আমরা যখন আপনার কাছে ফাইল নিই, আমরা তো একটা ফাইল পাঠিয়ে দিতে পারি না, আমরা আরো 5টা ফাইল জোগাড় করে পাঠাই। পাঠানোর পরে এটা সংশ্লিষ্ট কোম্পানি তখন ওই ফাইলের আলোকে, ওই আবেদনের আলোকে তারা ইমিগ্রেশনে আবেদন করে। ইমিগ্রেশনে আবেদনের পর সেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওয়ার্ক পারমিট দেওয়ার আগে ওই ফ্যাক্টরি ভিজিট করে এবং সেটা ইন্সপেকশন করে যে তারা আদৌ লোক নেবে কিনা, আদৌ তাদের লোক প্রয়োজন কিনা, এবং সেই লোকদের বেতন দিতে পারবে কিনা, ওই প্রতিষ্ঠানের কাগজপত্র ঠিক আছে কিনা, কি কি কাজ আছে, এবং শ্রমিকদেরকে কোথায় রাখবে, কি খাওয়াবে, সমস্ত তারা ইন্সপেকশন করে তারপরে কিন্তু এই ওয়ার্ক পারমিট ইস্যু করে। এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে কিন্তু আপনার যে ইমিগ্রেশন এবং দূতাবাস মিলে আপনার সমস্ত কাগজপত্র, যারা শ্রমিক রয়েছেন যারা যাবেন, সমস্ত কাগজপত্র কিন্তু চেক করে, তদন্ত করে, করার পরে কিন্তু ভিসা ইস্যু করে। এখন এটার মধ্যে ইন্টারভিউ রয়েছে, ভিসা ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ দিয়ে যদি আপনি খারাপ করেন তাহলে তো কিন্তু আপনার ভিসা হবে না। আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র বর্তমানে সার্বিয়া ছাড়া আর যেসব দেশ রয়েছে সবখানে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে। এবং ভিসা ইন্টারভিউ মানে আপনি কাগজে বর্ণিত মানুষটা কিনা, এবং আপনি সংশ্লিষ্ট কাজ সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, এবং আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে জানেন কিনা, সেই কোম্পানি সম্পর্কে জানেন কিনা, এসব বিষয়ে প্রশ্ন করবে। তো আমরা সাধারণত যেটি করে থাকি সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক তাদেরকে এসব কাজে সহযোগিতা করে থাকি, এবং এটা ট্রেন আপ করে কিন্তু তাদেরকে এম্বাসিতে পাঠিয়ে থাকি। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমি ইউরোপের ভিসা নিয়ে নির্দিষ্ট কোনো দেশ নিয়ে কথা বললাম না, সার্বিক যে দেশগুলো রয়েছে, যেমন ধরুন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, জার্মানি, এস্তোনিয়া, পর্তুগাল, পোল্যান্ড, তারপর আপনার ওদিকে নরওয়ে,
সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, যেসব দেশগুলোতে এই যে সেনজেনভুক্ত দেশগুলো নিয়ে আমরা কাজ করি। এবং এইসব দেশের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। কারণ সার্বিয়া আপনি ভিসা ইন্টারভিউ দিতে হবে না, সহজে ভিসা হচ্ছে। আর ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে একটা কনসুলেট অফিস স্থাপন করেছে, যে কারণে বাংলাদেশ থেকে আবেদন করে ভিসা পাওয়া যাচ্ছে। এ দুটো দেশ এখন বর্তমানে পপুলার। আর নিশ্চয় জানেন যে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, কারণ আমরা ভারত থেকে যে যাব সেই ব্যবস্থাও নাই। তো এই দুটো দেশ নিয়ে আমরা আপাতত কাজ করছি। আপনারা যারা স্লোভেনিয়া কিংবা ক্রোয়েশিয়া অথবা আপনার সার্বিয়া যেতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাড্ডা DIT প্রজেক্ট, ঢাকা। এছাড়া আমাদের যে অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু ভিডিওর নিচে লেখা রয়েছে। অনেকে কি করেন যে থাম্বনেলটা দেখে ফোন দিয়ে দেন, বা আপনারা কোন দেশে লোক পাঠান, ওইটুকু পড়ে দেখেন না এটা কোন দেশে লোক দিচ্ছে। তারপর জিজ্ঞাসা করে সেখানে কি কি কাজ আছে। কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু কি কি কাজ আছে, বেতন কি আছে এসব বলে দিই। তারপরে ওনারা প্রশ্ন করেন যে কি কি ডকুমেন্ট লাগবে, সেটাও কিন্তু ভিডিওর মধ্যে থাকে। অর্থাৎ তাদের এই ভিডিওটা মনে করেন 2-3 মিনিটের ভিডিও দেখারও ধৈর্য নাই। তো যাদের এই ধৈর্যটুকু নেই, তারা কিভাবে বিদেশে যাবে এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। আপনি এটা ভিডিও যখন দেখতে যাবেন পুরোটাই দেখুন, অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন, তারপরে ফোন দিন। আপনি থাম্বনেল দেখে ফোন দিয়ে দিলেন, আর আমরা তো হাজার হাজার ফোন রিসিভ করি, এতে করে আমাদের কষ্ট হয়। তো দর্শক, যারা ফাইল জমা দিবেন তাদেরকে আসতে হবে সকাল 11টা থেকে 2টার মধ্যে, কারণ আমি এই টাইমটায় অফিসে বসি এবং আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো দর্শক, আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, এবং সর্বশেষ আপনাদের নিজের এবং পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে, সাফল্য কামনা করে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 2025 সাল আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বইয়ে নিয়ে আসুক, এই আশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।